আজকে আমরা আরও একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সঙ্গে, এবং এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নাম্বার 7। এর আগে আমরা 6টা ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছি তোমাদের সঙ্গে, এবং সেই 6জন কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল। বাট এই যে ক্যান্ডিডেট 7, এ কিন্তু আমাদের স্টুডেন্ট নয়, বাট এর থেকে আমরা কোশ্চেন কালেক্ট করেছি। তার যেমন কোশ্চেন ধরেছিল আমরা সেগুলো আলোচনা করব। আগের 6জন কিন্তু আমাদের ক্যান্ডিডেট ছিল, মানে আমাদের ক্যান্ডিডেট বলতে আমাদের স্টুডেন্ট ছিল, মানে এক্সামের সময় আমাদের কাছ থেকে প্রিপারেশন নিয়েছিল এবং ইন্টারভিউয়ের জন্য আমাদের গাইড ইবুক ফলো করেছিল। ঠিক আছে, তো এই যে ক্যান্ডিডেট এ কিন্তু আমাদের নয়, আমাদের স্টুডেন্ট নয়, আমরা কালেক্ট করেছি তার থেকে কোশ্চেন। তো এই কিন্তু ইন সার্ভিস একজন, ঠিক আছে, এবং এই কিন্তু নর্দার্ন রিজিয়নের। অনেকজন কমেন্ট করেছিল যে নর্দার্ন রিজিয়নের ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স দরকার, তো আজকে আমরা নর্দার্ন রিজিয়নের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবো। একজন ইন সার্ভিসের, তার ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরেছিল, এবং তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলো শেয়ার করছি বেশিরভাগটা কিন্তু ইন সার্ভিস। কারণ তোমরা জানো, আমি 11-12-এর যদি কথা বলি, 11-12-এ তোমরা জানো যে বেশিরভাগ কিন্তু ইন সার্ভিসটাই ডাক পেয়েছিল। ফ্রেশার্স কিন্তু ছিল, বাট আমরা দুটো অলরেডি শেয়ারও করেছি, দেখবে তারা কিন্তু বেশি ইডব্লিউএসের ছিল। তো আরও কয়েকটা আমরা ফ্রেশার্সদেরও শেয়ার করব তোমাদের সঙ্গে, এইভাবে পরপর চলতে থাকবে। তো আজকে আমরা ক্যান্ডিডেট 7-এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে তার যে প্রশ্নগুলো তাকে ধরেছিল। ওকে, আমরা কালেক্ট করেছি তার থেকে সমস্ত প্রশ্ন, সে যেমন আমাদের সঙ্গে শেয়ার করেছে তোমাদের সঙ্গে ঠিক তেমনটাই দেখাবো এবং শেয়ার করবো, এবং সম্ভাব্য আনসারগুলো বলার চেষ্টা করব। চলো, তো ফার্স্ট কোশ্চেন কী ছিল তার দেখে নেব। এটা 11-12-এর, যেমনটা তোমরা জানো আমরা 11-12-এ শেয়ার করছি। এর কিন্তু মানে ইন্টারভিউতে বোর্ডে ছিল 4জন, ঠিক আছে, 4জন ছিল, এবং এর ইন্টারভিউটা কিন্তু বেশ লম্বা টাইম ধরে হয়েছিল, 13 থেকে 15 মিনিট মতো কিন্তু হয়েছিল, এবং এ কিন্তু নর্দার্ন রিজিয়নের। ক্লিয়ার? এবং এর পুরো ইন্টারভিউটা হয়েছিল ইংলিশে। তো এর ফার্স্ট কোশ্চেন ছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ, বা যেটাকে আমরা যে কোনো মানে যেইভাবেই বলি, তোমার ইন্ট্রোডাকশন সবাইকে জানতে চাওয়া হচ্ছে, এটা খুব ভালো করে তৈরি করবে। এটা জানার পরে তার কোশ্চেন ছিল এটা যে আর ইউ রেডি ফর ডেমনস্ট্রেশন। এর দেখো প্রথমেই কিন্তু জিজ্ঞাসা করেছিল যে তুমি ডেমনস্ট্রেশনের জন্য রেডি কিনা, তো সে কিন্তু ইয়েস বলেছিল। আমরা কিন্তু এরকম আরও একটা ইন্টারভিউতে দেখেছিলাম, প্রথমে কিন্তু ডেমনস্ট্রেশন হয়েছিল, এরও কিন্তু প্রথম ডেমনস্ট্রেশন হয়েছে, তারপরে এর ইন্টারভিউ শুরু হয়েছে। ঠিক আছে, তো আগে কিন্তু ডেমনস্ট্রেশন অনেক জায়গায় বা অনেক ক্ষেত্রে হতে পারে বা হচ্ছে। তো একে জিজ্ঞাসা করেছিল যে ডেমনস্ট্রেশনের জন্য রেডি কিনা, সে বলেছে ইয়েস। তারপর দেখো তাকে একটা বেসিক প্রশ্ন ধরেছিল যে টেল আস হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন এই যে ওয়ার্ডটা, তো ডেমনস্ট্রেশনের পার্ট অফ স্পিচটা কি, তো এটা সহজে একটা বেসিক প্রশ্ন ছিল। তো আমরা জানি যে সে কোনো ওয়ার্ডের শেষে TION এটা যুক্ত থাকলে সেটা কী হয়, সেটা নাউন হয়। ঠিক আছে, তো এর পার্ট অফ স্পিচ এটা হচ্ছে নাউন। একদম বেসিক প্রশ্ন ধরেছিল। কি মনে হয়েছে দেখো, ইন্টারভিউতে কী ধরবে ওরাই জানে। ঠিক আছে, আমরা জাস্ট সব দিক থেকে তৈরি করে যাব বা যেতে হবে, কী ধরবে সেটা ওদের ব্যাপার। তো ডেমনস্ট্রেশন দেখো একদম ইজি পার্ট ধরেছে, বলছে পার্ট অফ স্পিচ কি, তো এটা নাউন, সবাই জানে এটা। ঠিক আছে, তারপরে দেখো তার ডেমনস্ট্রেশন হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম্বারিংটা মিস হয়ে গেছে। তো ডেমনস্ট্রেশন কিন্তু তার হয়েছিল এখানে। ঠিক আছে, এর ডেমনস্ট্রেশন তারপরেই শুরু হয়ে যায়, এবং এই কিন্তু ডেমনস্ট্রেশন দিয়েছিল গ্রামার। এ কিন্তু গ্রামার থেকে ডেমনস্ট্রেশন দিয়েছিল, খুব সম্ভবত ভয়েস চেঞ্জ বলেছিল আমার যতদূর খেয়াল পড়ছে, ভয়েস চেঞ্জের ডেমনস্ট্রেশন দিয়েছিল। ঠিক আছে, তো এটা ডেমো দেওয়ার পরে, এবং আরও একটা কথা, এই ডেমনস্ট্রেশন খুব বেশিক্ষণ হয়নি, এর ডেমনস্ট্রেশন 3 মিনিট মতো হয়েছিল। এর ডেমনস্ট্রেশনটা খুব তাড়াতাড়ি এর ছেড়ে দিয়েছিল, গ্রামারের ডেমনস্ট্রেশন দেখে 3 মিনিট মতো হয়েছিল। তারপরে তাকে প্রশ্ন করেছিল, দেখো একটা বেশ ভালো প্রশ্ন করেছে। এখানে কি বলছে দেখো, বলছে ডু ইউ থিঙ্ক ইজ ইট এনাফ ফর দ্য স্টুডেন্টস টু গেইন দ্য প্রপার নলেজ অফ ইংলিশ গ্রামার, এরকম একটা প্রশ্ন ধরেছিল। সে আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে নিয়েছি। ওকে, তো তাকে বলেছে যে তুমি এই যে গ্রামারটা পড়ালে, তোমার কি মনে হয় যে এটাই মানে এনাফ স্টুডেন্টদের গ্রামার শেখানোর জন্য? তাকে এই প্রশ্নটা করেছে। তখন সে কিন্তু আনসারটা দিয়েছে, সে এরকম বলেছিল যে স্যার ও যেহেতু 3 মিনিট মতো পেয়েছে, তো বলেছে যে স্যার আমি তো 3 মিনিট, মানে ও বলেছে যে 3 মিনিটের মধ্যে আমি যতটুকু করার, মানে আমার যতটা করানোর ইচ্ছা ছিল, বাট আমি তো সেটা করতে পারলাম না 3 মিনিটে। তো সে বলেছে যে ক্লাসে স্যার আমি আরও এর থেকে ভালোভাবে, তো মানে সে বলেছে যে এটা এনাফ নয়, আরও ভালোভাবে করাবে, এবং সে বলেছে যে ক্লাসে যখন করাবে তখন সে বিভিন্ন রকম পদ্ধতি ইউজ করবে গ্রামার শেখানোর জন্য। ঠিক আছে,
সে বিভিন্ন রকমের টিএলএম ইউজ করবে, বিভিন্ন রকম কুইজের আয়োজন করবে, গেমসের আয়োজন করবে, এইভাবে সে গ্রামারটাকে আরও ভালোভাবে শেখাবে। এই রকমভাবে সে আনসারটা কিন্তু দিয়েছিল, ঠিক আছে। তাকে ধরেছিল যে তুমি যে এটা শেখালে এটা এনাফ কিনা। তো অ্যাকচুয়ালি 3 মিনিটের মধ্যে এনাফ কখনোই হয় না, তো সেটাই সে প্রথমে বলেছে এবং তারপরে বিভিন্ন কৌশল বা পদ্ধতির কথা সে কিন্তু বলেছে গ্রামার শেখানোর জন্য, ঠিক আছে। এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাকে ধরতে পারে। সব দিক থেকে দেখো তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল যে হাউ ডু ইউ মেক দ্য গ্রামার ক্লাস, এটা ইংলিশ গ্রামার ক্লাস হবে, অ্যাকচুয়ালি ইংলিশ হবে, হ্যাঁ, ইংলিশ গ্রামার ক্লাস মোর এঙ্গেজিং। তুমি ইংলিশ গ্রামার ক্লাসটাকে আরও এঙ্গেজিং কীভাবে করে তুলবে, এই প্রশ্নটা তাকে ধরেছিল। যেহেতু সে গ্রামার থেকে কিন্তু ডেমো দিয়েছে, তারপর কিন্তু তাকে এই ধরনের প্রশ্নগুলো ফেস করছে যে তুমি যেটা পড়ালে এটা এনাফ কি না, বা প্রপার গ্রামার নলেজ দেওয়ার জন্য, বা তুমি গ্রামার ক্লাসটাকে আরও এঙ্গেজিং করার জন্য তুমি কি করবে, ঠিক আছে। তো এটার আনসার এরকম হতে পারে যে মানে হচ্ছে কী হতে পারে বলো তো, এখানে আনসারটা এরকম হতে পারে যেমনটা আমি বললাম যে ইউজিং অফ গেমস, ঠিক আছে, কুইজ অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পলস ইনস্টিড অফ অনলি রুলস, এইগুলো বলতে বলতে পারো। বা তোমরা, সেও আশা করি বলেছিল, আমি আনসারটা তার কাছ থেকে শুনিনি, কোশ্চেনগুলোই কালেক্ট করেছি। তো এটার আনসার এরকম হতে পারে। তারপরে এরকম বলতে পারো যে এনকারেজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু গ্রুপ অ্যাক্টিভিটিস, ডিসকাশনস, স্পিকিং টাস্ক, এই ধরনের, হ্যাঁ, এই ধরনের কিন্তু তুমি বলতে পারো, মানে গ্রামার ক্লাসটাকে মোর এঙ্গেজিং করানোর জন্য। তারপরে সেই গ্রামারে যদি মানে অডিও ভিজুয়ালের ব্যবস্থা থাকে, সেটার ইউজ তুমি বলতে পারো, ঠিক আছে। মাল্টিমিডিয়া, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, মাল্টিমিডিয়ার ইউজ, ওকে, ইউজ মাল্টিমিডিয়া অ্যান্ড কানেক্ট গ্রামার টু ডেইলি কমিউনিকেশন ফর প্র্যাকটিক্যাল লার্নিং, এইভাবে অ্যান্সারটা দেওয়া যেতে পারে, ঠিক আছে। নেক্সট থেকে প্রশ্ন ধরেছিল হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ নর্মান কনকোয়েস্ট। দেখো এবার কিন্তু সোজা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে চলে এসছে। বলছে নর্মান কনকোয়েস্টের টাইম পিরিয়ডটা কী ছিল। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমি তোমাদের সবাইকে বলেছি খুব ভালো করে করতে। তো নর্মান কনকোয়েস্টের টাইম পিরিয়ডটা ছিল, আমরা জানি 1066 এডি, তাই তো। এটা কিন্তু নর্মান কনকোয়েস্টের টাইম পিরিয়ডটা ছিল। তো অ্যাকচুয়ালি নর্মান কনকোয়েস্ট কী বলো তো, নর্মান কনকোয়েস্ট ছিল অ্যাকচুয়ালি দ্য ইনভেশন অ্যান্ড টেক ওভার অফ ইংল্যান্ড, অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে ইংল্যান্ডের টেক ওভার হয়েছিল এই যে 1066 এডিতে, এবং একটা যুদ্ধের মাধ্যমে এটা হয়েছিল, সেটাকে বলা হয় ব্যাটেল অফ হেস্টিংস, ওকে, ব্যাটেল অফ হেস্টিংস, যাদের মধ্যে হয়েছিল উইলিয়াম দ্য কনকারার অ্যান্ড যে হেরে গিয়েছিল সেই কিংয়ের নাম ছিল কিং কিং হ্যারল্ড টু। তারপরে এই নর্মান কনকোয়েস্ট হয়েছিল, আমরা জানি। তো এর কিন্তু টাইম পিরিয়ডটা ধরেছিল, টাইম পিরিয়ডটা ছিল 1066 এডি, এটা সকলেই জানো না। তোমাদের টাইম পিরিয়ড আশা করি এটা নিয়ে অসুবিধা হবে না। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল যে হোয়াট মেজর, দেখো এই নর্মান কনকোয়েস্ট থেকে তাকে আবার প্রশ্ন ধরেছিল, বলছে হোয়াট মেজর চেঞ্জেস অকার্ড ইন ইংলিশ লিটারেচার আফটার দ্য নর্মান কনকোয়েস্ট। নর্মান কনকোয়েস্টের পরে লিটারেচারে কী কী চেঞ্জ হয়েছিল। খুব ভালো একটা প্রশ্ন ধরেছে তাকে। তো এই জায়গার আনসারটা তোমরা, মানে অ্যাকচুয়ালি নর্মান কনকোয়েস্টের পরে কী হয়েছিল ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। তো আমরা জানি আফটার দ্য নর্মান কনকোয়েস্ট ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন আবিষ্কার, মানে ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিনের ইনফ্লুয়েন্স বেড়েছিল, ঠিক আছে। ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন রিপ্লেস করেছিল কাকে, ওল্ড ইংলিশটাকে রিপ্লেস করেছিল। তুমি আনসারটা এইভাবে বলবে যে আফটার দ্য নর্মান কনকোয়েস্ট ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন রিপ্লেসড ওল্ড ইংলিশ ইন লিটারেচার অ্যান্ড অফিসিয়াল ইউজ, ঠিক আছে। এইভাবে আনসারটা বললে কিন্তু হবে। তারপরে এরকম আরও অ্যাড করতে পারো যে নিউ জনরাস লাইক রোম্যান্স, ক্রনিকলস অ্যান্ড কোর্টলি পোয়েট্রি ডেভেলপড আন্ডার নর্মান ইনফ্লুয়েন্স। এইভাবে এইটা করলে তোমার আনসার হয়ে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ডিফাইনিং ফিচার্স অফ ভিক্টোরিয়ান নোভেল। দেখো ভিক্টোরিয়ান নোভেলের প্রশ্ন ধরেছে, হোয়াট আর দ্য ডিফাইনিং ফিচার্স অফ ভিক্টোরিয়ান নোভেল অ্যান্ড হাউ ডাজ চার্লস ডিকেন্স রিপ্রেজেন্ট দেম। ভিক্টোরিয়ান নোবেলের ক্ষেত্রে চার্লস ডিকেন্সের নাম খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে বলেছে দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি একই রকমভাবে ধরেছে যে ডিফাইনিং ফিচার্স অফ ভিক্টোরিয়ান নোভেল। তো ভিক্টোরিয়ান নোবেলের ফিচার্সগুলো আমি তোমাদের যখন ভিক্টোরিয়ান পিরিয়ড ইউটিউবে করিয়ে দিয়েছি, দেখো সেখানে প্রশ্ন পাও কিনা, ভিক্টোরিয়ান নোভেলের ফিচার্স করিয়েছি কিনা, ভিক্টোরিয়ান পিরিয়ডের ফিচার্স করিয়েছি কিনা, সেখানেই দেখবে পেয়ে যাবে, ওকে। তার সঙ্গে একটা প্রশ্ন ধরেছে যে হাউ ডাজ চার্লস ডিকেন্স রিপ্রেজেন্ট দেম। তো ভিক্টোরিয়ান নোভেলস অ্যাকচুয়ালি কি রিফ্লেক্ট করেছে সোশ্যাল রিয়ালিটি, মোরাল কনসার্ন অ্যান্ড হচ্ছে ডিটেল ডেপিকটেশন অফ এভরিডে লাইফ ইন ভিক্টোরিয়ান এজ, এটাই বললেই অ্যান্সার হয়ে যাবে।
তারপরে আরও অ্যাড করতে পারি, ইট ফোকাসেস অন ইস্যুস লাইক পভার্টি, ক্লাস কনফ্লিক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উইথ এ স্ট্রং ইমোশনাল অ্যাপিল। ব্যাস হয়ে গেল চার্লস ডিকেন্স। তারপরে এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করেছে, থ্রু ভিভিড ক্যারেক্টার্স অ্যান্ড রিয়েলিস্টিক আরবান সেটিং। তার লেখার মধ্যে আমরা দেখতে পাবো, বিশেষ করে এখানে নাম মেনশন করতে পারো অলিভার টুয়েলস, দ্য টেল অফ টু সিটিজ, এই দুটো নভেলের নাম তুমি মনে করতে পারো। ঠিক আছে, তো এই নভেলের মাধ্যমে সে বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে, ভিভিড ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে, আরবান সেটিংয়ের মাধ্যমে সে কিন্তু কী করেছে, এই যে ফিচার্সগুলোকে রিপ্রেজেন্ট করেছে চার্লস ডিকেন্স তার লেখার মাধ্যমে। ওকে, তারপরে হচ্ছে চার্লস ডিকেন্স মানে তার বিশেষ অবদান আছে, কী করেছে তিনি, কম্বাইন্স করেছেন রিয়ালিজম অ্যান্ড স্যাটায়ার, হিউমার অ্যান্ড মোরাল রিফর্ম। এইগুলো বললে তোমার আনসারটা এখানে এনাফ হয়ে যাবে। এগুলো কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আনসার। ওকে, নেক্সট দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে চলছে। এখানে আরও একটা প্রশ্ন ধরেছে যে হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ স্ট্রিম অফ কনশাসনেস উইথ রেফারেন্স টু ভার্জিনিয়া উলফ। এই প্রশ্নটা তাকে ধরেছে। মেনলি এখানে স্ট্রিম অফ কনশাসনেসটা তোমাকে জানতে চেয়েছে যে কী এটা অ্যাকচুয়ালি, বা তুমি এটাকে কীভাবে এক্সপ্লেন করবে। এবং ভার্জিনিয়া উলফের নাম এর মধ্যেই আসে, আমরা জানি মডার্ন পিরিয়ডে ভার্জিনিয়া উলফ, জেমস জয়েস এর নাম অবশ্যই ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো ধরেছে না, এখানে বিশেষ করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আমি তোমাদের বলে দিতে পারি, এই যে নর্মান কনকোয়েস্টের টাইম পিরিয়ড, এই এটা ঠিক আছে, মেজর চেঞ্জেস নর্মান কনকোয়েস্টের ফলে, তারপরে এই যে ভিক্টোরিয়ান নোবেলের ফিচার্স, চার্লস ডিকেন্স সম্পর্কে, তারপরে এই যে প্রশ্ন স্ট্রিম অফ কনশাসনেস, আমি এগুলো ইউটিউবে কিন্তু অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি। তুমি এই যে মডার্ন পিরিয়ডটা খুললো, সেখানে দেখো স্ট্রিম অফ কনশাসনেস তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর যাদের কাছে আমাদের ইন্টারভিউ গাইড ইবুক আছে, তাদের কাছেও কিন্তু এগুলো সবই অ্যাভেলেবেল আছে, তাদের সেই বইতেই আছে। এগুলো কিন্তু করে নেবে ভালো করে। আমি বারবার বলে দিয়েছি যে তোমাদের বইটা কিন্তু খুব ভালো করে রেডি করে যাও। দেখো তোমাদের আমি বলেছিলাম যে বেশিরভাগ প্রশ্ন ওর মধ্যে থেকে আসবে, তাই তো হচ্ছে, তোমাদের এত ভিডিও শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ এসব প্রশ্ন সব ওর মধ্যে আছে। হিস্ট্রি, এই যে স্ট্রিম অফ কনশাসনেস, এইগুলো এইসবগুলো সবই ওর মধ্যে আছে, সবই ওর মধ্যে আছে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি স্ট্রিম অফ কনশাসনেস জিনিসটা কী। অ্যাকচুয়ালি স্ট্রিম অফ কনশাসনেস একটা ন্যারেটিভ টেকনিক দ্যাট রিপ্রেজেন্টস আ ক্যারেক্টার্স কন্টিনিউয়াস ফ্লো অফ থটস অ্যান্ড ফিলিংস। এটা নিয়ে আমি আগেও বলেছি, ক্লাসও করানো আছে, তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এবং এখানে যে দুজনের নাম অবশ্যই ইম্পর্টেন্ট মনে রাখবে, ভার্জিনিয়া উলফ অ্যান্ড জেমস জয়েস, মডার্ন পিরিয়ডের দুজন রাইটার। ক্লিয়ার? তারপরে তাকে প্রশ্ন ধরেছে নেম দ্য টু মেজর ওয়ার্কস অফ সালমান রুশদি। দেখো সালমান রুশদিতে কিন্তু চলে এসছে। এবং এখানে একটা কথা বলে রাখি যে এই যে সালমান রুশদি, মানে এর কিন্তু সেই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে চলে এসছে। ঠিক আছে, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কিন্তু চলে এসছে, বুঝতে পারছো? তো বলছে নেম দ্য টু মেজর ওয়ার্কস অফ সালমান রুশদি অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিজ রাইটিংস। এবং এই রুশদি বানানটা ভুল আছে অ্যাকচুয়ালি, RUSHDIE হবে, DIE হবে। ঠিক আছে, এখানে একটা আই হবে, আই। তো সালমান রুশদির দুটো লেখার নাম বলতে বলেছে, এবং তার লেখার যে ক্যারেক্টারিস্টিক বা তার লেখার ফিচার্স আমরা বলতে পারি, কী ধরনের তিনি লিখতেন সেটা জানতে চেয়েছে। তো সালমান রুশদির যেটা নাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, মিডনাইটস চিলড্রেন। ওকে, খুব ইম্পর্ট্যান্ট, নামটা মনে রাখবে, মিডনাইটস চিলড্রেন। এবং এটাও কিন্তু আমাদের গাইড বুকে তোমার দেওয়া আছে সালমান রুশদি সম্পর্কে। ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার যে আলাদা পার্টটা করে দেওয়া আছে, সেখানে সালমান রুশদি সম্পর্কেও বলা আছে, ডিম চিলড্রেন সম্পর্কেও সেখানে কিছু হালকা করে বলা আছে, আমার যতদূর মনে পড়ছে। ওকে, তারপরে আরও একটা লেখা বলতে পারো দ্য স্যাটানিক ভার্সেস। এবং এই স্যাটানিক ভার্সেস নিয়ে কিন্তু অনেক আছে, আমরা বলবো কন্ট্রোভার্সি আছে। এটাকে কিন্তু ব্যানও করা হয়েছিল, এখানে কিছু বিষয় ছিল, আমি সেদিকে যাচ্ছি না। তো এই সালমান রুশদির স্যাটানিক ভার্সেস, এটা কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল খুব। তো এই দুটো নাম তোমরা বলতে পারো। তারপরে তার অ্যাকচুয়ালি লেখার যে ফিচার্স যদি আমরা বলি, তার লেখার মধ্যে তিনি ব্লেন্ড দেখিয়েছেন, ব্লেন্ডিং করিয়েছেন, কিসের বলতো, ফ্যান্টাসি অ্যান্ড ম্যাজিক রিয়ালিজমের ব্লেন্ডিং তিনি দেখিয়েছেন তার লেখার মাধ্যমে। তাছাড়া হি ইউজেস রিচ
প্লেফুল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমপ্লেক্স ন্যারেটিভ স্ট্রাকচার, এগুলো আমরা তার লেখার মধ্যে দেখতে পাই। তারপরে তার লেখার যদি থিমগুলো আমরা দেখি, তার থিমের মধ্যে পাই আমরা অ্যাকচুয়ালি কি আইডেন্টিটি, মাইগ্রেশন, পলিটিক্স, হ্যাঁ, পোস্ট কলোনিয়াল কনফ্লিক্ট, এইগুলো আমরা তার লেখার মধ্যে দেখতে পাই। তো এগুলো বললেই আনসারটা হয়ে যাবে। নেক্সট তার প্রশ্ন ছিল হোয়াট ইজ প্যারাডক্স। প্যারাডক্স কি তোমরা জানো সকলেই, প্যারাডক্স নিয়ে আমি কিছু বলবো না। এটা ফিগার অফ স্পিচ থেকে একটা প্রশ্ন ছিল আমাদের, ফিগার অফ স্পিচ থেকে, ঠিক আছে। দেখো তোমাদের আমি এখান থেকে 2 দিন আগে কিন্তু একটা ইউটিউবে ভিডিও করে দিয়েছি যে কোন কোন টপিক তোমাকে পড়তে হবে, ঠিক আছে। সেখানে দেখবে কিন্তু এই যেগুলো আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু, যে প্রশ্নগুলো এখানে ধরেছে প্রত্যেকটা কিন্তু সেই টপিকের মধ্যেই আছে। তুমি দেখে নাও, ফিগার অফ স্পিচটা আমি তোমাদের ওখানে বলে দিয়েছি, ঠিক আছে। সেই ফিগার অফ স্পিচ থেকে দেখো এখানে কোশ্চেন ধরেছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলে দিয়েছি, ইন্ডিয়ান অথর্স অ্যান্ড রাইটার্স সম্পর্কে সেই ভিডিওতে বলে দিয়েছি, মানে যে টপিকগুলো তোমাকে করে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু তার মধ্যেই আসে, সেখান থেকেই ধরছে। তো যে টপিকগুলো বলে দিয়েছি সেইগুলো অবশ্যই করে যাবে, যারা ভিডিওটি দেখেছো অবশ্যই করে নেবে সেইগুলো, যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। আর যে যে টপিকগুলো সব মোটামুটি বলে দিয়েছি তার একদম পূর্ণ একটা কমপ্লিট এক জায়গায় করে দেওয়া আছে, সেটা আমাদের ইন্টারভিউ গাইড ইবুকে আছে। ইন্টারভিউ গাইড ইবুক সম্পর্কে আমি শেষে বলছি যে তোমরা কীভাবে এটা নেবে বা কালেক্ট করবে, ওকে। তো প্যারাডক্স এটা ফিগার অফ স্পিচ থেকে ধরেছে, আমি এখানে কিছু বলছি না। এখানে ফিগার অফ স্পিচ থেকে আরও একটা প্রশ্ন ধরেছে যে হাউ উইল ইউ মেক আন্ডারস্ট্যান্ড দ্য স্টুডেন্টস দ্য ডিফারেন্স বিটুইন প্যারাডক্স অ্যান্ড এপিগ্রাম। বলছে তুমি স্টুডেন্টদেরকে প্যারাডক্স অ্যান্ড এপিগ্রামের ডিফারেন্সটা তুমি কীভাবে বোঝাবে অ্যাকচুয়ালি, ক্লিয়ার। তো এটা একটুখানি তোমাদের কঠিন মনে হতে পারে, কারণ প্যারাডক্স আর এপিগ্রাম এমনিতেই একটু কঠিন, ক্লিয়ার। তো এটা একটু কঠিন মনে হতে পারে, এটার আনসার আমি একটুখানি বলার চেষ্টা করব। তো তোমরা আনসারটা এইভাবে করতে পারবে যে, মানে তোমরা এইভাবে বলবে যে আমরা কি করব, তোমাকে ধরলে তুমি আনসারটা এইভাবে বলতে পারো যে আই উইল প্রেজেন্ট সিম্পল কন্ট্রাস্টিং এক্সাম্পলস টু হাইলাইট দ্য ডিফারেন্স। তারপরে এরকম বলবে যে আই আই উইল ইউজ কম্প্যারিজন চার্টস so students can visually distinguish features. Then I will conduct activities where students classify given sentences, okay. অ্যান্ড এরকম আরও কিছু অ্যাড করতে পারো যে ফাইনালি কী করবে যে আই উইল আস্ক দেম টু ক্রিয়েট দেয়ার ওন এক্সাম্পলস টু রিইনফোর্স আন্ডারস্ট্যান্ডিং। এই ধরনের আনসারগুলো মানে তুমি অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবে, এক্সাম্পল ইউজ করবে, ঠিক আছে। তারপরে চার্টস ইউজ করবে দুটো ডিফারেন্সটা বোঝানোর জন্য, এইভাবে আনসারটা করতে পারো। এই আনসারটা কিন্তু একটু ট্রিকি ছিল বা একটু জটিল মনে হতে পারে কোশ্চেনটা অ্যাকচুয়ালি, ক্লিয়ার। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল যে হাউ মেনি সনেটস ডিড শেক্সপিয়ার রাইট। এই প্রশ্নটা আমি কোনো একটা ইন্টারভিউতে এই প্রশ্নটা পেয়েছিলাম, সেম প্রশ্ন ধরেছিল যে শেক্সপিয়ার কটা সনেট লিখেছে। এই প্রশ্নটা আমি কোথাও একটা পেয়েছিলাম, তো সেখানেও আমি বলেছিলাম, আনসারটা বলে দিয়েছিলাম যে 154, 154টা সনেট কিন্তু শেক্সপিয়ার লিখেছে, ওকে। নেক্সট শেক্সপিয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর আগেও আমরা শেক্সপিয়ার থেকে প্রশ্ন ধরতে দেখেছি। তারপরে এখানে আরও একটা প্রশ্ন ধরেছিল যে হুইচ ড্রামা অফ শেক্সপিয়ার ডু ইউ লাইক দ্য মোস্ট। শেক্সপিয়ারের কোন ড্রামাটাকে তুমি সব থেকে বেশি পছন্দ করো। তো এখানে ম্যাকবেথের নাম করেছিল, ম্যাকবেথ বলেছিল। তো ম্যাকবেথ যেই বলেছে তাকে আরও একটা ক্রস প্রশ্ন ধরেছে যে মেনশন টু ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার রোল। বলছে ওই ম্যাকবেথ থেকে দুটো ক্যারেক্টারকে নাম বলো এবং তাদের রোলটা কী ছিল। তো দুটো ক্যারেক্টার সে বলেছিল, অ্যাকচুয়ালি ব্যাঙ্কোর কথা বলেছিল অ্যান্ড মেকডাফের কথা বলেছিল। তো এই দুটো ক্যারেক্টারের নাম সে মেনশন করেছিল এবং তাদের রোলটা কেমন সে সেটা সংক্ষেপে বলেছিল, ঠিক আছে। তো এইগুলো ছিল তার মোটামুটি প্রশ্ন, তার ইন্টারভিউতে ধরেছিল নর্দার্ন রিজিয়ন থেকে এই প্রশ্নগুলো তাকে ধরেছে, তাকে ফেস করতে হয়েছে। তো এখানে আমরা দেখলাম কি গ্রামারের ওই যেহেতু গ্রামার থেকে ডেমো দেওয়ার পরে তাকে গ্রামার সম্পর্কে কিছু প্রশ্ন ধরেছে, বাট গ্রামারের ওই যে কোনো মানে সিচুয়েশানের বেস মতো প্রশ্ন ধরেছে যে তুমি কি মনে করো যে এটা গ্রামার শেখানোর জন্য ঠিকঠাক।
তারপরে তুমি গ্রামার ক্লাসটাকে আরও এঙ্গেজিং কীভাবে করে তুলবে, এই ধরনের প্রশ্ন ধরেছে। এবং তারপরে আমরা দেখলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন ধরেছে বেশ কয়েকটা। তারপরে আমরা দেখলাম যে এই জায়গাটা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকেও কিন্তু ইন্ডিয়ান অথর্স থেকে প্রশ্ন ধরেছে। তারপরে তাকে দেখো ফিগার অফ স্পিচ থেকেও কিন্তু প্রশ্ন ধরেছে। তারপরে তাকে শেক্সপিয়ার থেকে কিন্তু প্রশ্ন ধরেছে। ক্লিয়ার? এই জায়গাগুলো তাকে ধরেছে নর্দার্ন রিজিয়ন থেকে। তো এই প্রশ্নটা আমরা আগেও দেখেছি, তো বুঝতে পারছো আশা করি। তো এই প্রশ্নগুলোই তাকে ছিল, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো যাওয়ার আগে সকলে ভিডিওটি একটি লাইক করে দেবে। আর আমরা যে কথাটা বলছিলাম আমাদের গাইড ইবুকের জন্য যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এটা, তোমরা যারা পুরনো তারা সকলেই জানো এবং কালেক্ট করেছো। নতুন যারা, তো তাদের জন্য, নতুনদের জন্য এটা যারা জানো না, তো এটা হচ্ছে আমাদের গাইড বুক, তোমার ইন্টারভিউয়ের জন্য বেস্ট বুক একদম বলতে পারো। যেসব টপিক ইন্টারভিউয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট সমস্তটাই এর মধ্যে দেওয়া আছে, প্রচুর মানে সবটাই দেওয়া আছে। যারা এই সম্পর্কে আরও বেশি জানতে চাও এর উপর আমি একটা আলাদা ভিডিও করে দিয়েছি, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে তোমার ইন্টারভিউয়ের জন্য 80 থেকে 90% কভার হয়ে যাবে, যেমনটা আমি আগেও বলেছি, কারণ এর মধ্যে ইন্টারভিউয়ের উপযুক্ত সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে। এটার প্রাইস আছে 199। যারা নেবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, বা এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, তোমরা এটা কালেক্ট করতে পারো। এখনও তোমাদের টাইম হয়তো কিছুদিন পাবে, তার মধ্যে এটা তৈরি করে নাও সকলে। আর যাদের কাছে আছে তাদের বারবার বলছি, আগেও বলেছি, এটা কিন্তু একদম খুব ভালো করে রেডি করে ফেলো, ঠিক আছে। ইন্টারভিউতে তোমাকে অনেকটাই হেল্প করবে, অনেকটা এগিয়ে রাখবে অন্যদের থেকে, এবং এর মধ্যেই তুমি আনসার মানে কোশ্চেন দেখবে পেয়ে যাচ্ছ। যেমনটা বললাম 80 থেকে 90% কভার তোমার হয়ে যাবে। একদম চোখ বুঝিয়ে আমার উপর ভরসা করে এটা রেডি করে ফেলো। ক্লিয়ার? তো এখানে শেষ করছি আমরা আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন এক্সপিরিয়েন্স ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব, ঠিক আছে। চলো, পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। এখানে শেষ করলাম, এবং তোমরা ভালো করেও কিন্তু প্রিপারেশান নিতে থাকো।